অ্যান্টন চেকভের মিসেরি আজকে আমি পড়ব, যার অর্থ হচ্ছে দুঃখ। আকাশ থেকে ঝরে পড়ছে ভেজা তুষার। রাস্তার দুপাশে জ্বলে ওঠা গ্যাসবাতির আলোয় সাদা তুষারের কণাগুলো যেন নিঃশব্দে নাচছে। সেই তুষার এসে জমছে মানুষের কাঁধে, ঘোড়ার পিঠে, ছাদের কার্নিশে। রাস্তার এক কোণে নিজের ঘোড়ার গাড়ি নিয়ে বসে আছে বৃদ্ধ গারোয়ান ইয়োনা পোটাপভ। মাথা থেকে পা পর্যন্ত তুষারে ঢাকা, যেন বহুক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে আছে। তার শরীরে যদি আরও এক স্তর তুষারও জমে যেত, তবুও হয়তো সে নড়ত না। তার ছোট্ট ঘোড়াটাও স্থির হয়ে দাঁড়িয়ে, যেন মালিকের মতো সেও কোনো গভীর চিন্তায় ডুবে আছে। সকাল থেকে একটিও যাত্রী জোটেনি। ক্ষুধা আছে, ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বড় কিছু আছে, একটা অসহনীয় শূন্যতা। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এলো, এই গাড়ি, ভাই বোর্ড খাওয়া যাবে? ইয়োনা চমকে তাকালো। একজন সেনা কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। তিনি গাড়িতে উঠে বসতেই ইয়োনা আলতো করে লাগাম টানল। ঘোড়াটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। রাস্তা ভরা মানুষ, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ গালাগাল করছে। ডান দিকে চালাও, ঘুমিয়ে পড়েছ নাকি? চারপাশে চিৎকার যেন ইয়োনার কানে ঠিকমতো পৌঁছাচ্ছিল না। তার মাথার ভেতরে কেবল একটাই কথা ঘুরছিল। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে সে পেছনে ফিরে খুব আস্তে বলল, বাবু, আমার ছেলেটা এই সপ্তাহেই মারা গেছে। লোকটি একবার তাকালো। ও, কি হয়েছিল? জ্বর, 3 দিন হাসপাতালে ছিল। তারপর বাকিটা আর বলতে পারল না ইয়োনা। গলার স্বর আটকে গেল। সে ভেবেছিল হয়তো মানুষটা আরও কিছু জিজ্ঞেস করবে, হয়তো বলবে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু না। যাত্রী জানালার বাইরে তাকিয়ে রইলেন। কথোপকথন সেখানেই শেষ হয়ে গেল। ইয়োনা আবার চুপ করে গেল। কিছু কিছু দুঃখ আছে যা মানুষ বলতে চায়, আর কিছু কিছু মানুষ আছে যাদের শোনার সময়ই হয় না। গন্তব্যে পৌঁছে সেনা কর্মকর্তা ভাড়া মিটিয়ে নেমে গেলেন। ইয়োনা কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল লোকটা যদি আর একটা মিনিট দাঁড়াতো, যদি আর একটা প্রশ্ন করত, যদি শুধু বলতো তারপর। কিন্তু শহরের মানুষের সময় কোথায়? প্রত্যেকেই নিজের জীবনের তাড়ায় ব্যস্ত। ইয়োনা আবার গাড়িটা ঘুরিয়ে রাস্তার ধারে দাঁড়ালো। তুষার আরও ঘন হয়ে নেমেছে। ঠান্ডা হাওয়ায় আঙুলগুলো অবশ হয়ে আসছে। সে দুহাতের তালুতে নিঃশ্বাস ফেলল, শরীরটা একটু গরম করার চেষ্টা করল। ঘোড়াটা একবার ঘাড় ঘুরিয়ে মালিকের দিকে তাকালো। ইয়োনা তার গলা আলতো করে চাপড়ে দিল। আর একটু দাঁড়া সাথী, একটা ভাড়া পেলেই তোকে খড় কিনে দেব। ঘোড়াটা নিশ্চুপ, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন এক ধরনের সঙ্গ ছিল। হঠাৎ 3 জন যুবক হৈ হৈ করতে করতে এগিয়ে এলো। একজনের গায়ে মোটা কোট, আর একজনের মাথায় পশমের টুপি। তৃতীয় জনের শরীর থেকে মদের গন্ধ ভেসে আসছে। একজন চিৎকার করে বলল, এই বুড়ো, যাবে? ইয়োনা তাড়াতাড়ি সোজা হয়ে বসল। যাবো বাবু। 3 জনই গাদাগাদি করে গাড়িতে উঠে পড়ল। উঠেই নিজেদের মধ্যে হাসি ঠাট্টা শুরু। কেউ কারো কথা শুনছে না, কেউ জোরে জোরে গল্প বলছে, কেউ অকারণে হেসে উঠছে। ইয়োনা ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সাহস করে আবার বলল, বাবুরা, আমার ছেলেটা। কথা শেষ হওয়ার আগেই একজন বলে উঠল, দাদা একটু জোরে চালাও না। আরেকজন হেসে বলল, হ্যাঁ, মনে হচ্ছে ঘোড়াটাও বুড়ো হয়ে গেছে। তৃতীয় জন যোগ করলো, ওকে ছেড়ে দাও, বুড়ো মানুষ, যতটুকু পারে চালাক।
তিনজন আবার নিজেদের গল্পে মেতে উঠল। ইয়োনা আর কিছু বলল না। সে শুধু বুঝল তার কথাগুলো মানুষের কানে পৌঁছায় না। শব্দগুলো মুখ থেকে বেরিয়েই যেন বরফের মধ্যে পড়ে হারিয়ে যায়। গন্তব্যে পৌঁছে ছেলেগুলো তাড়াহুড়ো করে নেমে গেল। ভাড়া দিল। কেউ একবারও ফিরে তাকালো না। রাস্তার ভিড়ে তারা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। ইয়োনা অনেকক্ষণ তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে আস্তে নিজের মনেই বলল, মানুষের এত কথা, তবুও কারো কাছে আমার কথাটুকু শোনার সময় হলো না। সে আবার লাগাম আলগা করল। শহরের ব্যস্ত রাস্তায় তার ছোট্ট গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলল। চারদিকে হাজারো মানুষের ভিড়, তবু সেই বৃদ্ধ মানুষটা ভীষণ একা। রাত আরো গভীর হলো। তুষার পড়া থামেনি, বরং এখন মনে হচ্ছে পুরো শহরটাকে সাদা চাদরে ঢেকে দিতে চায় সে। ইয়োনার শরীর ক্লান্ত হয়ে এসেছে। সকাল থেকে কয়েকজন যাত্রী মিলেছে ঠিকই, কিন্তু একটা মানুষের সঙ্গও পেল না। সবাই তার গাড়িতে উঠেছে, ভাড়া দিয়েছে, নেমে গেছে। কেউ তার মুখের ভেতর লুকিয়ে থাকা যন্ত্রণাটা দেখেনি। সে গাড়িটা নিয়ে ধীরে ধীরে ঘোড়ার আস্তাবলের দিকে রওনা দিল। আজ আর কোনো ভাড়ার আশায় দাঁড়িয়ে থাকার শক্তি নেই। আস্তাবলে ঢুকতেই উষ্ণ একটা গন্ধ নাকে এলো। খড়ের গন্ধ, ভেজা কাঠের গন্ধ, ঘোড়াদের নিঃশ্বাসের শব্দ। শহরের কোলাহল থেকে আলাদা এক নীরব পৃথিবী। ইয়োনা নিজের ছোট্ট ঘোড়াটার গায়ে হাত বুলিয়ে জিন খুলে দিল। খড় এগিয়ে দিতেই প্রাণীটা শান্তভাবে খেতে শুরু করল। ইয়োনা অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে হলো, আর সারাদিন সে যত মানুষের সঙ্গে কথা বলতে চেয়েছে তার চেয়ে এই নির্বাক প্রাণীটা তাকে অনেক বেশি বুঝেছে। সে আস্তে করে ঘোড়াটার কপালে হাত রাখল। গলাটা আবার ভারী হয়ে এলো। শোন রে। ঘোড়াটা খাওয়া থামিয়ে কান দুটো খাড়া করল। ইয়োনা যেন এতক্ষণে একজন শ্রোতা খুঁজে পেল। আমার ছেলে ছিল, খুব ভালো ছেলে, আমার সঙ্গে গাড়ি চালাতো। ভাবতাম আমি বুড়ো হলে সব দায়িত্ব ও নেবে। একটু থামল সে। চোখ থেকে গড়িয়ে পড়া জল হাতের পিঠে মুছে নিল। কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। 3 দিন হাসপাতালে ছিল, আমি পাশে বসেছিলাম। ও শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি ভেবেছিলাম সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু ফিরল না। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ঘোড়ার গলার কাছে মুখ লুকিয়ে শিশুর মতো কেঁদে ফেলল। আস্তাবলে আর কেউ ছিল না। কেউ তাকে থামালো না, কেউ বলল না কাঁদবেন না। শুধু ঘোড়াটা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মাঝে মাঝে নরম নাক দিয়ে ইয়োনার কাঁধে স্পর্শ করছিল, যেন সেই বলছে, আমি শুনছি, তুমি বলো। সেই রাতে বৃদ্ধ গাড়োয়ান তার সমস্ত দুঃখ উজাড় করে বলেছিল, একজন মানুষের কাছে নয়, একটি নির্বাক প্রাণীর কাছে। কারণ অনেক সময় মানুষ শোনার সময় পায় না, কিন্তু ভালোবাসা সে কথা বলতে জানে না, শুধু শুনতে জানে। ধন্যবাদ। গল্পের একটাই কথা, মানুষের জীবনে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখের ভার কিছুটা হালকা হবে যায় যদি কেউ মন দিয়ে শোনে। কখনো কখনো আমরা সমাধান চাই না, শুধু চাই একজন শ্রোতা। অ্যান্তন চেকবের এই কালজয়ী গল্প আজও আমাদের সেই মানবিকতার কথাই মনে করিয়ে দেয়। ধন্যবাদ।